যদি ডট ডট হতাম অথবা যদি ডট ডট থাকতো এর পরিবর্তে কিভাবে ট্রান্সলেশন করব, এই ক্ষেত্রে আমরা এই তিনটা স্ট্রাকচারকে ফলো করব। যদি ডট ডট হতাম অথবা যদি ডট ডট থাকতো, এক্ষেত্রে আমরা এই তিনটা স্ট্রাকচার ফলো করব। এর আগে আমরা একটু বলে নেই, এই স্ট্রাকচারের উদাহরণগুলো প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদেরকে এই 9 কোডের বিষয়টা একটু খেয়াল করতে হবে। 9 কোডের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে কোড নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 এগুলোর নাম কি দিয়েছি এবং কিভাবে চেনা যায়, এটা আপনারা পুরো ক্লাসব্যাপী সারাক্ষণ শুধু চোখের উপরে রাখবেন, যাতে করে আপনি সকল বিষয়টা একটা উদাহরণের উপরে অ্যাপ্লাই করতে পারেন। সো দেখি তাহলে, বলছি যদি ডট ডট হতাম মানে ইফ আই ডট ডট ওয়ার অথবা হ্যাড, এইখানে বসবে হচ্ছে হতাম বা থাকতো বোঝালে। সো এখানে আমরা বসাবো হলো সাবজেক্ট প্রথম অংশে, আর এখানে হলো যে যা হতে চায় অথবা যার যা কিছু থাকবে এরকমটা বোঝায়। সো এটা একটা প্যাটার্ন। আর 2 নম্বর প্যাটার্ন হচ্ছে হ্যাড অথবা ওয়ারকে আমরা সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে পারি, এটা হলো 2 নম্বর প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হচ্ছে এই যে আই উইশ দ্বারাও কিন্তু এই সেন্টেন্সগুলোকে তৈরি করা যায়, অর্থাৎ আই উইশ তারপরে হ্যাড অথবা ওয়ার অথবা এক্সটেনশন। এখানে অবশ্যই একটা সাবজেক্ট ভুল হয়ে গেছে, সাবজেক্ট ঢুকবে। আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড অথবা ওয়ার, আই উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড অথবা ওয়ার দ্বারাও সেন্টেন্সগুলো হতে পারে। তার মানে তিনটা প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্নে আমরা চাইলে আনসার করতে পারবো। সো প্যাটার্ন তিনটা আপনারা একটু মোটামুটি লিখে নেওয়ার চেষ্টা করেন। ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার অথবা হ্যাড প্লাস এই জায়গাতে আপনি যে যা হইতে চাইবে অথবা থাকতে বোঝাতে যে সমস্ত অবজেক্ট বা কমপ্লিমেন্টগুলো বসবে। এরপরে এই ইফের জায়গায় আই উইশ কথাটা বসতে পারে, আর বাদ বাকি সব সেম। সাবজেক্ট প্লাস ওয়ার অথবা হ্যাড প্লাস শূন্যস্থান। এছাড়াও আমরা এই সেন্টেন্সগুলোর মধ্য থেকে দুইটা স্ট্রাকচারের ইফ অথবা আই উইশকে তুলে দিলে এই পজিশনটাকে সামনে নিয়েও সেন্টেন্স করতে পারি, ওয়ার অথবা হ্যাড প্লাস সাবজেক্ট ডট ডট, তিনটা স্ট্রাকচার হবে। এখন আসি আমরা উদাহরণগুলো দেখি কেমন হতে পারে। যেমন আমরা যদি বলি যে আমি যদি ডাক্তার হতাম, এখানে একটা কথা বলে নেওয়া জরুরি, সেটা হচ্ছে ওয়ার বসবে হচ্ছে যদি কখনো হতাম বোঝায়, হতো বা হতাম বোঝালে ওয়ার বসবে, হতো বা হতাম বোঝালে ওয়ার বসবে, আর থাকতো বোঝালে হলো হ্যাড বসবে, হ্যাড, কোনো কিছু থাকতো বোঝালে হ্যাড বসবে। এখন দুইটা উদাহরণ উপরে দিয়েছি, সেট আপ করেছি, এইগুলো ট্রান্সলেশন করব। দেখেন এই সেন্টেন্সে বাংলা হলো আমি যদি ডাক্তার হতাম। তো এই সেন্টেন্সে আমরা যখন ইংলিশ করার চেষ্টা করব 1 নম্বরটা, তখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখানকার 9 কোডের বিশ্লেষণ। 9 কোডের বিশ্লেষণের প্রথম কাজ হলো আবার আমাদেরকে ফাইনাইট ভার্ব বের করতে হবে। সো এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে হতাম, তাই তো? হতাম হলো ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আমরা কোড নাম্বার 2 পেয়ে গেলাম। এটা হলো হতাম বা ফাইনাইট ভার্ব, কোড নাম্বার 2। এই যে কোড নাম্বার 2। এবার আসেন কে হতো বা হতামের কথা বলা হচ্ছে, উত্তর হচ্ছে আমি, উত্তর হলো আমি। তাহলে এটা হলো কর্তা বা কোড নাম্বার 1। তাহলে আমরা 2 নম্বর কোডের আশ্রয়ে বিভিন্ন কোডগুলো বের করি। সো এখানে সাবজেক্ট বের করার উপায় কি? ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কে দ্বারা। সো আমরা ক্রিয়া পেয়ে গেছিলাম হতাম, তার মানে কে হতাম, উত্তর হচ্ছে আমি হতাম। সো এইটা হলো সাবজেক্ট বা কোড নাম্বার 1। ক্লিয়ার? আর বাকি থাকলো যদি এবং ডাক্তার। এখন যদি বলেন কি হতাম, আপনি দেখেন এই যে অবজেক্ট পাবেন, কর্তা সহ প্রশ্ন করবেন কি দ্বারা বা কাকে দিয়ে। তার মানে আমি কি হতাম, উত্তর হচ্ছে আমি ডাক্তার হতাম। তাহলে এখানে আনসার হবে এই যে ডক্টর আছে না, ডাক্তার, এই ডাক্তারটা হলো অবজেক্ট মানে কোড নাম্বার 4। বাকি থাকলো যদি। এই যদি কথাটার জন্য আমাদের এই স্ট্রাকচারের প্রয়োজন হয়েছে। সিম্পল সেন্টেন্সে এইভাবে যদি আসলে এ ধরনের বাক্যের শেষে সাধারণত নোট অফ এক্সক্লেমেশন বা এই চিহ্নগুলো বসাতে হয়। এখন আসি, তাহলে মানে এই রুলসটা আমরা কিন্তু অনেকেই শুরুতে ভাবছি যে আমি তো এগুলো পারি। হ্যাঁ আপনি পারেন, বাট এখানে 100% মার্ক ক্যারি করতে হলে একটু বিশেষ বিষয়গুলো জানা থাকতে হবে। তাহলে আমরা এখন এটাকে ট্রান্সফার করব। এই যদি, এটা হলো স্ট্রাকচারের বা টিপসের যদি। এই ধরনের সিম্পল সেন্টেন্সে যদি কখনো এই যদি শব্দটা থাকে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারগুলো ফলো করব। ওকে, আমরা এখন লিখি ইফ চলে আসবে সামনে, প্লাস সাবজেক্ট কি হবে? সাবজেক্ট কে আছে বলেন? কোড নাম্বার 1। তার মানে এখানে সিকোয়েন্সটা হলো 1 2 4, 1 2 4। 1 নম্বর সাবজেক্ট আই, 2 নম্বর হচ্ছে এখানে হতাম বোঝাচ্ছে, আর আমরা বলছিলাম হতাম বোঝালে ভার্ব হবে ওয়ার।
তাহলে লিখবো হচ্ছে আই ওয়ার, এরপরে লিখবো হচ্ছে ডক্টর। তার মানে কি হতে চেয়েছিল? এ ডক্টর, এ ডক্টর। এখন দেখেন এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। যারা সেন্টেন্স বিশ্লেষণ করে ভাঙতে পারেন, আপনারা একটু সেন্টেন্স ভাঙতে থাকেন, ক্লাসটা শেয়ার করবেন। আজকেও কিন্তু উন্মুক্ত ক্লাস আপনাদের জন্য, ক্লাসটা একটু শেয়ার করবেন। আচ্ছা, তাহলে এইটা হয়েছে। এরপর আসেন 2 নম্বরটা, যারা পারবেন তারা লিখেন 2 নম্বরটা চেষ্টা করেন। 2 নম্বর একদম সেম কোশ্চেন, তবে এই উদাহরণটাকে আমরা চাইলে আরও কয়েকটা ভিন্ন রকমে ব্যবহার করতে পারি। সেটা কি? আমরা বলছিলাম এই ইফের পজিশনে আই উইশ কথাটা ব্যবহার করতে পারি। আই উইশ, আই ওয়ার এ ডক্টর। এখন দেখেন, তার মানে আমরা এই দুটো সেন্টেন্সকে চেঞ্জ করে লিখলাম। আবার একই সেন্টেন্সকে আমরা চাইলে ইফ বা আই উইশ বাদ দিয়ে সেন্টেন্সটাকে ওয়ার সামনে ব্যবহার করে করতে পারি। তার মানে ওয়ার আই এ ডক্টর মানে হলো আমি যদি ডক্টর হতাম। সবগুলোই হচ্ছে এক্সক্লেমেটরি সাইন দিয়ে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা কি কমেন্টস করতে পারছেন না নাকি? ওকে, সবাই কি বুঝতে পারছি প্রথম বাক্যটা? এরপর আসি দ্বিতীয় সেন্টেন্স, দ্বিতীয়টা। এরপর পরেরটা তাহলে আপনারা নিজেরাই করার চেষ্টা করেন। পরের উদাহরণটা কি হবে বলেন? পরের উদাহরণটা কি হবে? পরেরটা বলছে আমি যদি তার মতো হতে পারতাম, প্রায় সেম, আমি যদি তার মতো হতে পারতাম। তাহলে একইভাবে আমরা 2 নম্বরটা যদি সাজাই, তাহলে 2 নম্বরটা কি লিখব? ইফ আই, হতাম বোঝাচ্ছে, তাহলে ওয়ার হি। এখানে এই জায়গাটা জাস্ট এখানে অতিরিক্ত আছে তার মতো। হ্যাঁ, হতাম বা হতে পারতাম কথা দুটো কিন্তু একই। দেখেন কোনো জায়গাতে হতাম বা হতে পারতাম, হতে পারতাম এই দুটো আলাদা কিছু না, এটা ক্রিয়া হিসাবে একই ক্রিয়া। তাহলে আমরা এখানে বিশ্লেষণ করে কি লিখতে পারি? ইফ আই ওয়ার হি, জাস্ট এরকমটুকু লিখলেই হয়ে যাবে, ইফ আই ওয়ার হি। এগুলো মূলত অবাস্তব কল্পনামূলক সেন্টেন্স। আই উইশ আই ওয়ার লাইক হিম, তাসলিমা বেগম এটা বলেছেন, তাও হবে, বলা যাবে তাসলিমা বেগম যেটা বলেছেন, আই উইশ আই ওয়ার লাইক হিম, তার মতো হতে পারতাম। না, এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তার কথা আছে, এই জন্য আমরা হি ব্যবহার করব, ইউ ব্যবহার করব না। ইউ ব্যবহার করলে এটা বোঝাবে হচ্ছে তোমার, তোমার মতো বোঝালে হচ্ছে ইউ হতো। তো সেম সেন্টেন্সকে আমরা আবার চাইলে একটু চেঞ্জ করে এখানে আই উইশ বা ইফ একটাও দিব না, সেন্টেন্সটাকে চেঞ্জ করে নিব। ওয়ার সাবজেক্টের শুরুতে নিয়ে এসে ওয়ার আই হি, ব্যাস। এই যে 3টা স্ট্রাকচারের যে কোনো একটা প্যাটার্নে আপনাকে যদি ইংরেজিতে দেয়, তাহলে বাংলাও কিন্তু আপনাকে এভাবে সাজাতে হবে। মানে ইংলিশ দিলে যেন বাংলা করতে পারেন, বাংলা দিলে যেন ইংলিশ করতে পারেন। সো এই জন্য 3টা প্যাটার্নই আপনার মাথায় রাখা দরকার। তাহলে কোডিংয়ের পাশাপাশি আমাদেরকে বিভিন্ন টিপসগুলো মাথায় রাখতে হবে, যে টিপসগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে একটু একটু করে দিচ্ছি। ওকে, এখন আসেন এই 2টা উদাহরণ আপনারা করবেন এবং তাড়াতাড়ি করবেন। ছোট ছোট সেন্টেন্স, তাড়াতাড়ি করবেন। আমার যদি পাখির মতো ডানা থাকতো, ভাবছি যদি রাজা হতাম, ভাবছি যদি রাজা হতাম। 3 আর 4, 3 আর 4। ইফ আই হ্যাড এ উইংস অফ এ বার্ড, বাসার বলেছেন, অবশ্যই সঠিক। আপনারা একটা স্ট্রাকচারে করেন, বাকি 3টা লাগবে না। তাহলে এটা হবে ইফ, এখানে আবার ডানা থাকতো বোঝাচ্ছে, তাই না? থাকতো বোঝালে আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাড, আমরা আগেই বলেছি। তাহলে লিখতে হবে ইফ আই হ্যাড, কি থাকতো? পাখির মতো ডানা। তার মানে হলো এ উইংস অফ বার্ড, অথবা আই হ্যাড উইংস অফ বার্ড,
এইভাবে দিতে পারেন আপনারা। দেখেন শামীম ইসলাম, আই উইশ আই হ্যাড উইংস, এখানে এ দেওয়াটা সমীচীন না, এখানে আপনারা দি দিবেন, দি দেওয়াটা সমীচীন। ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড। ডাক্তারটা হচ্ছে কমপ্লিমেন্ট, মীর তাইজুল, ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট, আর হ্যাড ব্যবহার করলে পাবো হলো অবজেক্ট, আর ওয়ার যেখানে ব্যবহার হবে সেখানে পাবো হচ্ছে কমপ্লিমেন্ট। ভাবছি যদি রাজা হতাম, একই কথা। তার মানে এই যে যদির পরিবর্তে এখানে অবাস্তব বোঝাতে ভাবছি কথাটা আছে। সো ভাবছি যদি, এই ভাবছি কথাটার জন্য আলাদা কোনো ইংলিশ লাগবে না, জাস্ট আপনি এমনি লিখে দিলেই হবে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, এর মানেই হচ্ছে ভাবছি যদি আমি রাজা হতাম। সো এই ধরনের সেন্টেন্সে ভাবছি এই কথাগুলো সাধারণত উজ্জ্ব থাকে, বা এগুলোর ইংলিশ সরাসরি ওয়ার্ডের প্রয়োজন নেই। বুঝতে পারছি সবাই? 3, 4 আমরা দ্রুত শেষ করব। এরপর আসেন, আমাদের এই রুলসটা শেষ। তার মানে আমরা আশা করি এটা বুঝতে পারছেন যে বাংলায় যদি হতে পারতাম, হতাম, থাকতো এরকম থাকে, তাহলে আমরা এই 3টা স্ট্রাকচার ফলো করে সলভ করতে পারি।